সাবধান। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোন ধরনের যোগদান হবে না। 22-17 বছর যখন লড়াই করতে পেরেছেন, এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন, পুলিশের চোখে আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই, এরাই যথেষ্ট। কথা যদি না শোনেন, তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। তখন এরকম না হওয়ার কাতারে যেন আপনাদের কারোর সাথে আমার দেখা না হয়। এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর। আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই, নির্দেশনা মানতে ব্যর্থ হই, আমিও না হওয়ার কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের অনেকেই 5 তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে, একটি ভাব চলে আসছে না? অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই, কারো কলার উল্টে গেছে, কারো শার্টের বুতাম খুলে গেছে, কারো চশমা কপালে উঠে গেছে। কি ভাই, ওঠে নাই? উঠছে? আচ্ছা, এখন আসেন তারেক রহমান কি চায়। তারেক রহমান কি চায় এখন আসেন। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিই। সহজ সমাধান। আপনি যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহর অশেষ রহমত যাদের উপরে আছে, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার কাছে আমাকে কেমন দেখতে চাও? কথা খেয়াল করবেন, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন দেখতে চাও? তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাও? তুমি আমাকে কোন আচরণে দেখতে চাও? আপনার বাবা এবং মা যেটি বলে দিবেন, ওটি তারেক রহমানের কথা, আপনি ওইভাবেই চলবেন আজকে থেকে। আজকের যে অনুষ্ঠানটি, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের দিক নির্দেশনা। তারেক রহমান আমাদেরকে কিছু বক্তব্য বলেছেন, আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা তো অতটা মেধাবী নয়, যতটুকু আমাদের বুদ্ধি সামর্থ্য আছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আপনারা এই ছাত্রদল, এই প্লিজ কথা শুনবেন ভাই, বক্তব্য শেষ পর্যায়ে কথা শুনবেন। প্রথমেই বলেছি, যার ব্যস্ততা আছে সে দয়া করে চলে যাবেন, কথা শুনবেন। আপনারা 31 দফার আলোচনা শুনেছেন। আজকের প্রোগ্রামটি আর 31 দফার প্রোগ্রামটি কিন্তু এক জিনিস না। দুটি প্রেক্ষাপটে আজকের প্রোগ্রামটি। প্রথম প্রেক্ষাপট হলো রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি কোন জায়গায় আছে, আর সেকেন্ড প্রেক্ষাপটটি হলো আমাদের এই সময়ে কি করণীয় আছে। আপনি খেয়াল করে দেখবেন, রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি এমন একটি জায়গায় আছে যে গত 17 বছর লড়াই সংগ্রাম করতে করতে বাংলাদেশের ছাত্র সমাজ শেষ সময় এসে যখন উজ্জীবিত হয়েছে, আমাদের এই লড়াইয়ের সাথে একত্রিত হয়েছে, সবার দাবি দেওয়া নিয়ে সব কণ্ঠস্বরগুলো যখন এক সাগরে এক জায়গায় এক মোহনায় মিলিত হয়েছে, তখন বাংলাদেশের একটি নতুন বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের কৃতিত্ব বা দাবি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে এই বিপ্লবের কারিগর গত 17 বছর যাবৎ তিলে তিলে এই বিপ্লবকে আজকের জায়গায় নিয়ে এসেছেন যিনি, প্রথমত বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। শত শত মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। ভাইয়েরা খেয়াল করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটু সরেন না ভাই, এখানে যদি কথা বলেন কথা বলা যাবে না তো প্লিজ। একমাত্র বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, 1600 কত জনের নাম পাওয়া গেছে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে বুকে হাত দিয়ে ঘোষণা করেছে আমাদের সাংগঠনিকভাবে 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে যেদিন ঘোষণা করেছে ওই দিন থেকে। এই বগুড়ার মাটিতে কতজন? 16 জন মানুষ শহীদ হয়েছে, 16 থেকে 19 জন। এর মধ্যে
14 জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা তো ঘোষণা করেছি। 14 জন। আর কোন রাজনৈতিক দল আছে যে বুকে হাত দিয়ে বলেছে আমার দলের এতজন নেতাকর্মী শহীদ হয়েছে? আশ্চর্য জিনিস খেয়াল করে দেখবেন, 71 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে, আজকের ইতিহাসও কিন্তু একই দিকে একই ধারাবাহিকতায় যাচ্ছে। আমরা বলছি, কিন্তু আমাদের কথা সরকার বা অন্য কেউ মন দিয়ে শুনছে না। এখন পর্যন্ত আহতের চূড়ান্ত তালিকা কিন্তু আমরা খুঁজে পাই নাই। এখন পর্যন্ত নিহতের চূড়ান্ত তালিকা সরকার বলতে পারে নাই। তাদের পরিচয় কি, তারা কি, কারা, আমরা কিন্তু জানতে চাই। সেই পরিচয়গুলো কিন্তু আমাদেরকে দেয়া হয় নাই। আমরা তো জানতে চাই, তাই না? আমাদের যারা নেতাকর্মী আছে আমরা তো প্রকাশ করে দিয়েছি, পরিচয় জানিয়ে দিয়েছি। আপনারাও বলেন না দয়া করে। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না। আপনাদের অভিজ্ঞতা, অনেকেরই অভিজ্ঞতা কম। দেশের প্রতি, মানুষের প্রতি আপনাদের মায়া মমতায় কতখানি সুদৃঢ় অবস্থায় আছে, ভালোবাসার জায়গাটা কতখানি গভীর আছে, আপনাদেরকে সময় নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। আমি কথাগুলো বলছি এই কারণে, অনেক অভিজ্ঞতা আমাদেরও আছে। শত শত শহীদকে আমরা, আপনারা যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে, আমরা কবরে দাফন করেছি। আমরা তো দাফন করেছি তাদেরকে। আমরা কিন্তু তাদের পরবর্তী ইতিহাসটা আমরা কিন্তু জানি। বাংলাদেশে যারা শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করা যায়নি। 24-এর আন্দোলন তো আমরা দেখেছি। আমরা চাই না ওই রকম একটি পরিস্থিতি কখনো বাংলাদেশে তৈরি হোক। আমরা চাই এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা মানুষের কাছে থাকুক। যারা আহত হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, তাদের প্রকৃত তালিকা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলোর কাছে থাকুক। তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারকে 5 লক্ষ করে টাকা দিচ্ছেন, আর আপনি দায়িত্ব শেষ করে ফেলেছেন মনে করেছেন। যদি এটি মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। 5 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকার জন্য কেউ অধিকার আদায়ের লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দেয়নি। নিজের জীবন বিলিয়ে দিয়েছে মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার রক্ষা করার জন্য। আমরা যারা শহীদ হয়েছেন বিগত আন্দোলন সহ 17 বছরে যারা শহীদ হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা চাই। আমাদের দাবি থাকবে পূর্ণাঙ্গ পুনর্বাসন। যারা আহত হয়েছেন আমরা তাদেরকে পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই। ইতিহাস বড়ই নির্মম। আমরা কিন্তু এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। আজকে যারা সরকারে আছেন কিংবা সরকারের কৃতিত্ব বা কর্তৃত্ব দাবি করছেন, আপনাদের বয়স এবং অভিজ্ঞতা খুব বেশি না। মুক্তিযুদ্ধের সময় থেকে ইতিহাস শুনেছি। গত 30 বছরে দেখতে দেখতে আজকে এই পর্যায়ে এসেছি। যারা শহীদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেককে, সবাই না, অনেককেই কিন্তু মানুষ সহানুভূতি দিয়েছে, দোয়া করেছে, পাশে থেকেছে। দিন যায়, স্মৃতি এবং অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই দোয়া এক পর্যায়ে দয়ায় পরিণত হয়। আপনারা দেখেছেন না? এই দোয়া এক পর্যায়ে দয়ায় পরিণত হয়। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একমাত্র তারেক রহমান, বিএনপির সাংগঠনিক অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, এই অসহায় মানুষদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনারা কিছু টাকা দিয়ে আপনাদের দায়িত্ব যদি শেষ হয়ে গেছে মনে করেন, আমরা কিন্তু হতাশ হব এবং বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে ভালোভাবে নিবে না।
রাজনৈতিক প্রেক্ষাপটে আরো দু একটি কথা বলি, তারপর দু একটি কথা বলে শেষ করব। ছাত্রদল সভাপতি রাকিব কয়েকটি কথা বলে গিয়েছেন। ছাত্রদল রানিং সভাপতি অনেক কিছু বলতে পারেন না, অনেক কথা বলা যায় না। আমি তো সাবেক মানুষ, আমি বলতে পারি। এই ছাত্রদল, এই ছাত্রদল, নড়াচড়া করবেন না। আমি তো সাবেক, অনেক কথা বলতে পারি। ওর রাগটাক রেখে বলেছে। ভাইরে, গত 17 বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি লড়াই করতে করতেই তো এই জায়গায় এসেছে। রাস্তায় পুলিশ গুলি করেছে, কাঁদুনি গ্যাস মেরেছে, লাঠি পেটা করেছে, সহযোদ্ধা মারা গেছে। পরের দিন আবার সংখ্যায় যাই হোক, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেছি, আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়া তারেক রহমানের সৈনিক। বলেছি না? আজকে নতুন প্রেক্ষাপট দেখছি। কিরে ভাই, এই জন্যই বললাম যে ছাত্রদলের আমার সহযোদ্ধা ছোট ভাই রানিং সভাপতি বলতে পারে না, আমি হলো বলতে পারবো না, আমি বাকিটা বলে দিচ্ছি। কিরে ভাই, 17 বছর দেখলাম আওয়ামী লীগ করলেন, ছাত্রলীগ করলেন, ছবি দেখলাম। ছাত্রলীগের সভাপতির পাশে কি হাস্যোজ্জ্বল ছবি! বাহ! আজকে এসে শুনি ভাই উনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। বাহ 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 বাহ! আমার খুবই লজ্জা এবং আশ্চর্য হয়েছি আমি যে এটি কেমন কথা রে ভাই। এত পারেন, বিএনপির কর্মীদের মতো 17 বছর বুক ফুলিয়ে বলতে পারলেন না যে আমি শহীদ জিয়ার সৈনিক, আমি মানি না, আমি গণতন্ত্র চাই, আমি মানুষের অধিকার চাই। এখন এসে বলছেন ভাই উনি তো ছাত্র শিবির করে, ওদের মধ্যে লুকিয়ে রেখেছি। বাহ, কি কথা বলছেন এরকম! আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় ছাত্র শিবিরের সভাপতি, আগে ছাত্রলীগ করতে, এটি আমাদের একটি কৌশলগত অবস্থান ছিল। কি ভাই ছিল না? ভাই আপত্তি নাই, কথা শোনেন পরে। ভাই আমাদের আপত্তি নাই, আপনি ছাত্রলীগকে পুনর্বাসন করবেন, সভাপতি বানাবেন, সাধারণ সম্পাদক বানাবেন, বানান না। কিন্তু আমাদের একটি বক্তব্য কিন্তু আছে, এই ছাত্রলীগ যখন ছাত্রীবন্ধুদেরকে ধর্ষণ করেছে, এই ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে হত্যা করেছে, আরবারকে হত্যা করেছে, এই ছাত্রলীগ যত অপকর্ম করেছে তার সব দায়ভার আপনাকে নিতে হবে। তারপরে আপনি বলবেন যে আপনি দায়ভার নিবেন না, দায়ভার নিবেন না। কাকের বাসায় কুকিলের বাচ্চা লুকিয়ে রাখবেন, বড় করে এখন এনে বলবেন যে ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক। এটি বাংলাদেশের মানুষ মানবে? মানবে না। ভাই প্রকাশ্যে আসেন না। আমার ছোট ভাই সভাপতি বলতে পারে না, আমি পরিষ্কার করে বলে দিলাম, ভাই প্রকাশ্যে আসেন না। পেছনে কেন? নিষিদ্ধ করেছে ছাত্রলীগ, সরকার নিষিদ্ধ করেছে, এদেশের মানুষ, জনগণ নিষিদ্ধ করেছে। আপনারা এদিক ওদিক এই যে কি বলে, এদিক ওদিক হঠাৎ করে 5-7 জন হেলমেট পরে কেন প্রকাশ্যে আসেন না রে ভাই? আসেন না প্রকাশ্যে। আরে ভাই আমরা তো 17 বছর গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, মাঠে ছিলাম, আর আপনি এই 2.5 মাসই কাবু হয়ে গেলেন, তাহলে কিভাবে হবে রে ভাই? এই আপনার আদর্শ? 17 বছর তো টিকে ছিলাম, এখনো টিকে আছি, ভবিষ্যতেও টিকে থাকবো ইনশাল্লাহ। এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনো পিছপা হয়নি, যতক্ষণ জীবন আছে রাজপথে ছিল, আছে এবং থাকবে। এবার আসি অন্য আলোচনায়। 31 দফার আলোচনা আপনারা শুনেছেন না? একটু ভাই, একটু প্লিজ, শেষ করে দিব একটু। মূল কথা, 31 দফার আলোচনা আপনারা শুনেছেন। 31 দফার আলোচনা, 31 দফা সংস্কার প্রস্তাবনা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দিয়েছেন। সেই আলোচনাটি যখন করেছেন, সেটি কিন্তু রাষ্ট্রীয় সংস্কার। কথাটা খেয়াল করবেন, আমি প্রথমেই বলেছি আজকের এই কথাগুলো যারা খেয়াল করবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, একদিন আমার সাথে দেখা হবে, বলবেন যে ভাই আপনার কথা শুনি নাই। 31 দফার সংস্কার প্রস্তাবনাটি কিন্তু হলো রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা।
রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে আগে তো নিজেকে সংস্কার করতে হবে। আজকের যে আলোচনাটি, এটি কিন্তু 31 দফার আলোচনা না। আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। আজকের আলোচনাটি হলো আমরা যারা এই 3 সংগঠন একসাথে বসেছি, আমাদের নিজেদের সংস্কারের বিষয়ে আজকের এই যৌথ কর্মী সভা। কথা পরিষ্কার বোঝা গেছে? আজকের আলোচনার বিষয়টি নিজেদের সংস্কারের বিষয়, 31 দফার সংস্কার না। ওইটাও করতে হবে। ওইটা যদি সঠিকভাবে করতে হয় আগে আপনার নিজেকে সংস্কার করতে হবে। সেই সংস্কারটি কি? সেই জায়গাটাই আসেন। সেই সংস্কারটি কি? তারেক রহমান যেভাবে চায় সেইভাবে আপনার নিজেকে তৈরি করতে হবে। তারেক রহমান যেভাবে চায় সেইভাবে তৈরি করতে হবে। তারেক রহমান কিভাবে চায়? তারেক রহমান চায়, আমি একটি উদাহরণ দিয়ে বললাম। এখানে জুয়েল বলে গেছে, পল ভাই বলে গেছে, এখানে আপনাদের প্রোগ্রামে, মিছিলে, মিটিংয়ে নতুন নতুন কর্মীদেরকে আমরা দেখতে পাই, যাদেরকে আগে দেখা যায়নি। এই বগুড়ার, আমার কথা খেয়াল করেন, কথা শুনবেন আগে। এই বগুড়ায় যারা বিএনপি করে, জাহাঙ্গীর, সরকার, মুকুল, হাসান, শুভ, এই যে আমাদের সন্ধান এবং পলাশ, এরা যাদেরকে চিনে না, নাম জানে না, তাদের কি বগুড়ায় বিএনপি করে? ভাই একটি কথা মনে রাখবেন, আমি বুঝায় বুঝায় বলে দিচ্ছি আপনাকে। একটি কথা মনে রাখবেন, গত 17 বছর লড়াই করেছেন, জেল খেটেছেন না, রাস্তায় ঘুমিয়েছেন না। কে আপনার খবর রেখেছে? আপনার খবর রেখেছে আপনার বাবা মা এর বাইরে আপনার রাজনৈতিক সহকর্মী ছাড়া আর কেউ খবর রেখেছে? আর একজন খবর রেখেছে, তারেক রহমান। এছাড়া কেউ খবর রাখেনি। 5 তারিখের পরে নতুন নতুন আপনাদের যারা বন্ধু হতে এসেছে, ওরা বন্ধু নয়, ওরা আপনাদের শত্রু। আপনি যখন জেলে ছিলেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন। আপনি যখন জেলে ছিলেন, আপনি যখন হাসপাতালে ছিলেন, আপনার পরিবার যখন অবহেলায় ছিল, আপনার কারাগারে থাকা অবস্থায় আপনার স্ত্রী সন্তান যখন মানবতার জীবন যাপন করেছিল, আজকে যারা আপনার বন্ধু হতে এসেছে তারা ওই দিন আপনার খবর রেখেছে কি রেখে নাই? ওদেরকে যদি আশ্রয় দেন, ওদেরকে যদি আপনি সাথে নিয়ে ঘোরেন, ওরা আপনাকে ডুবিয়ে দিবে, ধ্বংস করে দিবে। সাবধান। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোন ধরনের যোগদান হবে না। 17 বছর যখন লড়াই করতে পেরেছেন, এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন, পুলিশের চোখে, আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই, এরাই যথেষ্ট। কর্মী তৈরি হবে, কর্মী তৈরি হবে। এই যে উপরে বসে আছে আমার প্রাণের সংগঠন, আমি এক সময় ছাত্রদল করতাম, যারা আমরা বসে আছি সবাই ছাত্রদল করতাম। একমাত্র সংগঠন ছাত্রদল, যেটা আমাদের সবার সংগঠন। কর্মী তৈরি হবে ছাত্রদলের কারখানা থেকে। কি ভাই পারবেন না? যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আছেন সবাই ছাত্রদলকে সহযোগিতা করবেন, ওরাই আমাদের প্রকৃত ঠিকানা। এই ছাত্রদল কর্মী তৈরি করবে, এই ছাত্রদল কর্মী তৈরি করবে, পরবর্তীতে তারা যুবদল করবে, স্বেচ্ছাসেবক দল করবে, প্রশিক্ষিত হতে হতে একদিন বিএনপির হাল ধরবে। কোন বিচ্ছিন্নতাবাদী, কোন অনুপ্রবেশকারী, কোন দুষ্কৃতিকারী, কোন স্বৈরাচারের দোসর বিএনপিতে জায়গা দেওয়া যাবে না, জায়গা হবে না। এরপরে আসেন আরেকটা বিষয়ে, তারেক রহমান কি চায়? তারেক রহমান যা চায়, ভালো করে খেয়াল করবেন এই কথাটা। তারেক রহমান চায় আপনার ব্যক্তিগত আচার আচরণ, কথাবার্তা, পোশাকে পরিবর্তন আসুক। ভাই কথা খেয়াল করেন, কিন্তু শেষ করে দিব। তারেক রহমান চায় আপনার আচার আচরণ, ব্যক্তিগত চলাফেরা, পোশাক আশাক সামগ্রিক পরিবর্তন আসুক। কারণটা কি জানেন?
1971 সালে যে পরিবর্তন এসেছে নতুন স্বাধীনতার মধ্য দিয়ে, সেই পরিবর্তন আর 90-এর পরিবর্তন কিন্তু এক না। 90-এর পরিবর্তন আর 2024-এর পরিবর্তন কিন্তু এক না। রাজনীতির নিয়ম হলো পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে রাজনীতি থেকে আপনি ছিটকে যাবেন, নতুন ভাবে আপনার জায়গাটি অন্য কেউ দখল করে নেবে। তারেক রহমান সবচেয়ে আধুনিক উন্নত মনস্ক মানুষ হিসাবে সেই জিনিসটি সবার আগে বুঝতে পেরেছে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের চেয়ে আধুনিক উন্নত মনস্ক চিন্তার মানুষ দ্বিতীয় জন নেই, উনি সবার আগে বুঝতে পেরেছেন। এই জন্যই উনি ওনার সবচেয়ে আস্থার, ভালোবাসার, বিশ্বস্ততার যে সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলকে নিয়ে এক জায়গায় বসিয়েছে। আমি আবারও বলবো, আমার কথাগুলো খেয়াল করবেন, নেতৃবৃন্দ যেগুলো বলেছেন খেয়াল করবেন। উনি এই জন্যই এক জায়গায় বসিয়েছেন। উনি কি চান? আপনার ব্যবহারের মধ্যে পরিবর্তন আসুক, যে পরিবর্তন মানুষকে আকৃষ্ট করবে, যে পরিবর্তন মা বোনদেরকে আকৃষ্ট করবে আপনার উপরে। আপনার ব্যবহার যেন এমন হয় যার মাধ্যমে জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা যতখানি আছে আরো অনেক বৃদ্ধি পাবে। সেই ব্যবহারটি কি আপনারা খেয়াল করে দেখবেন। আমাদের অনেকেই 5 তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে, একটি ভাব চলে আসছে, আসছে না? অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই, কারো কলার উল্টে গেছে, কারো শার্টের বুতাম খুলে গেছে, কারো চশমা কপালে উঠে গেছে। কি ভাই, ওঠে নাই? উঠছে? আচ্ছা, এখন আসেন তারেক রহমান কি চায়। তারেক রহমান কি চায় এখন আসেন। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিই, সহজ সমাধান। আপনি যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহর অশেষ রহমত যাদের উপরে আছে, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার কাছে আমাকে কেমন দেখতে চাও? কথা খেয়াল করবেন, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন দেখতে চাও? তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাও? তুমি আমাকে কোন আচরণে দেখতে চাও? আপনার বাবা এবং মা যেটি বলে দিবেন ওটি তারেক রহমানের কথা, আপনি ওইভাবেই চলবেন আজকে থেকে। আপনার বাবা মার চেয়ে আদরের, আপনাকে ভালোবাসে এই মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। উনি যেভাবে বলবেন সেভাবেই আপনি চলবেন। কথার অর্থ বোঝা গেছে? মানুষ যেভাবে চায় সেভাবে চলবেন। মানুষ যেই পোশাকে আপনাকে শালীন দেখাবে, যেই পোশাকে আপনাকে শালীন দেখাবে সেই পোশাক আপনি পরবেন। যে আচরণে মানুষ আপনাকে ভালোবাসবে সেই আচরণ আপনি মানুষের কাছে করবেন। যেই আচরণে এদেশের জনগণ, অন্য যারা আছে, সব ধর্ম, পেশা, বর্ণের মানুষ আপনাকে আদর্শ মানুষ মনে করবেন, সেই ব্যবহারটাই আপনাকে করতে হবে। যে আচরণ দেখে শিক্ষকরা আপনার প্রতি ভালো ধারণা পোষণ করবে, সেই ধারণাটা করতে হবে। যদি এটি পারেন, শুধু তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন, নেতা আছে তারেক রহমান, কোনো লাভ হবে না। আমি বলছি, প্রদীপের গোড়ায় কিন্তু আলো কম থাকে। এই বগুড়াবাসীর অঙ্গ সংগঠনের অবস্থা যেন সেরকম না হয়। যত যে কথাই বলেন, আমরা সারা বাংলাদেশে কেন্দ্রীয় রাজনীতি করি, আমরা কিন্তু অনেক কথাই জানি। ভাববেন না যে আমরা কোনো খোঁজ খবর নাই আমাদের কাছে, আমরা কিন্তু অনেক কথা জানি। সেই জিনিসটি যেন না হয়। শিক্ষক থেকে শুরু করে, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আপনার আচরণের জন্য সন্তুষ্ট হয়, সেই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ যা করে গেছে, যা শিখিয়ে গেছে, সেটি আপনারা শিখবেন? টেন্ডারবাজি, ঠিকাদারি, মস্তানি, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এগুলো শিখিয়ে গেছেন আওয়ামী লীগ। রাস্তায় ফুটপাত থেকে শুরু করে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, ইট থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গাছের পাতা পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ। আপনারাও করবেন একই কাজ? করা যাবে না, করা যাবে না। একটি জিনিস বলি, মানুষের ভালোবাসায় একটি সহজ কথা প্রকাশ্যে বলে যায়।
এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে সৎ সাহস আছে বুকে। এই জন্য আপনাদের সামনে কথাগুলো বলে যাই, মানুষ আপনার কাছে ভাত চায় না, কাপড় চায় না, মানুষ চায় আপনি তার সাথে একটু ভালো ব্যবহার করেন। মানুষ চায় আপনি তার সাথে ভালোভাবে কথা বলেন। আপনার পোশাকটা শালীন দেখতে চায়, আপনাকে দেখে যেন সে বিব্রত বা ভীত না হয়, এই ধরনের একটি অবয়বে মানুষ আপনাকে দেখতে চায়। তারেক রহমানও ঠিক তাই চায়। সব ভালো বগুড়ায় তা কিন্তু না। যদি তাই হয়ে থাকে, 3টি কমিটি হয়েছে কিছুদিন আগে, 5 তারিখের পরে হয়েছে না? অনেকেই কমিটিতে এসেছেন, যারা এসেছেন সবাইকে ভালোবাসি, যারা আসেন নাই তারাও তো আমাদের কর্মী ছিল। কারো নাম বলে কাউকে বিব্রত করব না, কারো নাম বলে কাউকে উপরেও তুলব না। যারা আসেন নাই, আন্দোলন সংগ্রামে অনেকেই ছিলেন, কিন্তু 5 তারিখের পরে এমন কিছু করেছেন যেই কারণে আমার নেতা আপনাকে নির্ধারণ করেন না। আমরাও তো কিছু বুঝি, বয়স হয়েছে, অনেকদিন রাজনীতি করেছি। সুতরাং মনে রাখবেন একটি কথা, আপনার বিএনপি, সবাই এখানে অনেকেই ভাবছেন ভোট হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই না? আত্মবিশ্বাস থাকা ভালো, আমিও মনে করি বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আমি এটি বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করতে চাই আপনার আমাদের কর্মের মধ্য দিয়েই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে। সেই কর্মটি তো আমাদেরকে করতে হবে। মনে করেন বিএনপি ভোট হলেই ক্ষমতায় চলে আসবে। একটি সহজ উদাহরণ বুঝিয়ে দেই। সরকার, যে সরকার আমাদের আন্দোলনের ফসল, 17 বছর লড়াই করে যে সফলতা অর্জন করেছি, তারপরে সরকার এসেছে, সেই সরকারের প্রতি, আমাদের প্রতি সরকারের যে আচরণ আপনার কাছে খুব ভালো লাগে? খুব ভালো লাগে। 3 মাস হয়ে গেছে, এদেশের মুক্তি আন্দোলনের অন্যতম নেতা তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হয়নি, বেগম খালেদা জিয়ার মামলা এখনো প্রত্যাহার হয়নি, আমাদের মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি। আমরা যে হাত করা পেরেছি, এই হাত করা আপনারা পড়েন নাই? এই হাত করা এই মন্ত্রিসভায় যারা আছেন তারা পড়েন নাই? তারাও পড়েছেন, কিন্তু পড়েন নাই তারা যারা এই সরকারকে নিয়ন্ত্রণ করছে। কথা আমার অত্যন্ত পরিষ্কার, ওই হাত করাবেন দান্ডাবাড়ি ওরা পড়ে নাই, যেই কারণে রাজনীতির মর্ম ওরা এখনো বুঝতে পারছে না। আমরা কিন্তু পড়েছি, আমাদের হাতে পায়ে দাগ আছে, আমাদের কলিজায় দাগ আছে। আমরা বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি ছাড়া হয়েছি, আমার এই 2 চোখ দিয়ে ওনার চোখ থেকে অশ্রু গড়াতে দেখেছি। আপনারা দেখেছেন হয়তোবা টিভিতে, আমি নিজের চোখে দেখেছি। আরাফাত রহমান কোকো যেদিন মারা গেছে, ওই লাশের সামনে আমি আমার নেত্রীকে বসে থাকতে দেখেছি, আর কেউ ছিল না ওই দিন ওনার সাথে, 1-2 জন মানুষ ছাড়া। ওই দৃষ্টি যদি আপনারা নিজের চোখে দেখতেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারতেন না। আমি দেখেছি, এরকম অনেক স্মৃতি আছে আমাদের। আজকে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, দেশ নিয়ন্ত্রণ করছেন, সরকার নিয়ন্ত্রণ করছেন, তারা অনেকেই এগুলো জানেন না, অনেকেই এগুলো বুঝবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। যারাই ষড়যন্ত্র করছেন, যারাই মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, কাউকে ইতিহাস ক্ষমা করবে না, যেমনি ভাবে শেখ হাসিনাকে ক্ষমা করে না। ভাইয়ের আমার, ওই আলোচনায় যাব না। তারেক রহমান যেভাবে চায় সেইভাবে যারা চলতে পারবে তারাই এই দলের প্রকৃত কর্মী। নিজেকে সংশোধন করবেন। একটি জিনিস মনে রাখবেন, সরকার আপনার পক্ষে না, আওয়ামী লীগ আপনার পক্ষে না, চিরজীবনের শত্রু। এদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, বিএনপিকে ছাড়া ক্ষমতায় যেতে বিভোর হয়ে বসে আছে। আপনি একমাত্র রাজনৈতিক দল যে মানুষের প্রতিনিধিত্ব করছেন। আপনার সাথে আছে কে? আপনার সাথে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কেউ নাই। আপনার সাথে আছে এদেশের মানুষ, এদেশের জনগণ। সেই জনগণের আস্থা অর্জন করতে হবে। ওই জনগণের আস্থা যদি অর্জন করতে পারেন, তাহলেই আপনি সশরীরে স্বরূপে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন। যদি ভুলে যান জনগণের আস্থা অর্জন করতে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, আবার হারিয়ে যাবেন। আমরা কেউ হারিয়ে যেতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার চোখে আর কোনোদিন অশ্রু দেখতে চাই না। আমরা তারেক রহমানের মুখে হাসি দেখতে চাই। আমরা এদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই। সেই জন্যই এই রাষ্ট্র সংস্কারের আগে এই প্রথম দফা হচ্ছে আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে।
সর্বশেষ কথাটি বলবো, আপনারা যখন রাজপথে দেশে পথে প্রান্তরে কাজ করেন, রাজনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে চলাফেরা করেন, আপনাদের মাঝেই কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মানুষ খুঁজে বেড়ায়। ওনাদেরকে আপনাদের মধ্যেই খুঁজে বেড়ায়। আপনাদের মাঝে তাদের প্রতিচ্ছবি মানুষ দেখতে পায়। আপনার ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে যদি কোনো মানুষ কষ্ট পায়, এই কষ্টের প্রভাব গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে পড়ে। আপনি যদি সমাজে কোনো অপকর্মের সাথে লিপ্ত থাকেন, সবার আগে একটি জিনিস মনে রাখবেন, আপনার বাবাকে সবার আগে গালি দিবেন। তারপরে রাজনৈতিক কর্মী হিসাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্পর্কে খারাপ ধারণা পোষণ। একটি কথা বলবো শেষ সময়ে, ছাত্রদল যারা করছেন তারা তো এক ধরনের, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যারা করছেন, কথাটি খেয়াল করেন, হয়তো বা বেশি কথা বলে ফেলছি। যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যারা করছেন, বয়সের উন্মাদনায় এখনো সবাই আছে, কিন্তু নিজের বয়স হিসেব করে দেখবেন কে এসএসসি কত সালে পাশ করেছেন, সামনে কতদিন বয়স আছে সেটিও খেয়াল করে দেখবেন। জীবন কিন্তু খুব ক্ষীণ। জীবনের যে সময়টি এই অবৈধ পূর্ববর্তী সরকার আপনার কাছ থেকে নিয়ে গেছে, এই সময়টি কোনোদিন ফেরত পাবেন না। এই যে নিচে যারা যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা বসে আছেন, জীবনের মূল্যবান সময়টি আপনি মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, এই শেখ হাসিনা আপনার জীবন থেকে কেড়ে নিয়ে গেছে, কোনো দিন ফেরত পাবেন না। পাবেন? আপনার মনে আছে আপনার বাবাকে অসুস্থ হসপিটালে নিতে পারেন নাই, পুলিশ আপনাকে কারাগারে নিয়ে রেখেছে অথবা দাবলে বেরিয়েছে, আপনি ওই সময় কখনো ফেরত পাবেন? আপনার সন্তান সম্ভবা স্ত্রী হসপিটালে কাতরাচ্ছে, আপনি পুলিশের ভয়ে তার কাছে যেতে পারছেন না, এই জিনিস অহরহ এখানে ঘটেছে না? ওই সময় ফেরত পাবেন? অনেক কিছুই ফেরত পাবেন না। যেটি ফেরত পাবেন সেটি হলো তারেক রহমানের দিক নির্দেশনা যেটি দিয়েছে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আপনাদের মধ্যে যেমন তারেক রহমানকে মানুষ খুঁজে বেড়ায়, পরিষ্কার কথা, তারেক রহমানও কিন্তু আপনাদের মাঝখানে ভবিষ্যৎ বিএনপির নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদেরকে খুঁজে বেড়ায়। যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, সে নেতাও হবেন, জনপ্রতিনিধি হবেন। আর যে উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন, সে রাজনীতি থেকে ছিটকে যাবেন। আমি শেষ কথা আবারও বলে যাচ্ছি, অনেকেই মনে করতে পারেন কেন্দ্রীয় নেতারা আসে এরকম বলে চলে যায়, বক্তব্য শুনছি, কোনোটা ভালো লাগছে খারাপ লাগছে, বাইরে যাব, এক কাপ চা খাবো, চা খেয়ে নিজের কাজে চলে যাব। যদি কেউ এরকম মনে করে থাকেন, ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের সাথে আবার দেখা হবে, ক্ষতিগ্রস্ত হবেন। এখানে দাঁড়িয়ে বলে গেছি, অনেকেই নেতা হয়েছেন, অনেকেই হন নাই। যারা হয়েছেন তাদের সাথে যেমন আমাদের দেখা হয়, যারা হয় নাই তাদের সাথেও আমাদের দেখা। কথা যদি না শোনেন, তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। তখন এরকম না হওয়ার কাতারে যেন আপনাদের কারোর সাথে আমার দেখা না হয়। এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর। আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই, নির্দেশনা মানতে ব্যর্থ হই, আমিও না হওয়ার কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ আমাদেরকে কবুল করুক। লড়াই সংগ্রাম দীর্ঘদিন করেছি, আমরা সাফল্যের কাতারে থাকতে চাই, আমরা দলীয় ব্যানারে সফলতার কাতারে থাকতে চাই, রাষ্ট্রীয় ব্যানারে সফলতার কাতারে থাকতে চাই। আপনার আমার নেতৃত্বে আমরা যেহেতু লড়াই সংগ্রাম সফল করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ রহমত, আমরা আজকে এখানে এখনো বসে আছি। আপনার পাশ থেকেই তো অনেক সহযোদ্ধা মরে গেছে, পঙ্গু হয়ে গেছে, আপনি আমি তো এখনো বসে আছি। আল্লাহর কাছে এই জন্য বিশেষ শুকরিয়া আদায় করছি। যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক, এবং সেই পরিবারের পাশে যতদিন জীবিত থাকবো আমরা থাকবো, এই প্রত্যাশা রাখছি। এবং সর্বশেষে যে 2-3টি কথা বলে যাব এক বাক্যে, তারেক রহমানের চূড়ান্ত বক্তব্য আমি যেটি বুঝে থাকি, মানুষের সম্মান আপনার কাছে নিরাপদ থাকবে। ছাত্র সমাজের কাছে ছাত্রদল যারা করেন, ছাত্রদের সম্মান, ছাত্রদের ইজ্জত আপনার কাছে নিরাপদ থাকতে হবে। সাধারণ মানুষের ইজ্জত, জানমালের হেফাজত আপনার কাছে নিরাপদ থাকতে হবে। সাধারণ মানুষের যে সামাজিক মর্যাদা, সেই মর্যাদা আপনার কাছে নিরাপদ থাকতে পারবে যারা এই থাকতে হবে, যারা এই নিরাপত্তা দিতে পারবেন।
যারাই নিরাপত্তা দিতে পারবেন তারাই শহীদ জিয়ার সৈনিক, তারাই খালেদা জিয়ার সৈনিক, তারাই তারেক রহমানের সৈনিক। আমরা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের সেই দফাগুলো নিশ্চয়ই সফল করব, কিন্তু আমার অনুরোধ থাকবে তার পূর্বে এই সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে নিজেদের যে সংস্কারের যে উদ্যোগ, সেই উদ্যোগটিতে প্রত্যেকে নিজেকে নিজে সংশোধন করবে। আপনি সমাজের এবং দলের জন্য বোঝা না হন, সমাজ এবং দলের জন্য সম্পদে পরিণত হন। আমরা আপনারা সবাই মিলে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে কাজ করব এবং শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতিতে যেমন অমর হয়ে আছেন, আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি, আমাদের যে নতুন নেতৃত্ব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদেরকেও আমরা বাংলাদেশের রাজনীতিতে অমর করে রাখবো আমাদের সকলের কর্মের মাধ্যমে।